নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুবই ভালো আছি। ধুলো কমে গেছে, বৃষ্টি হয়েছে, রাস্তায় ঘাট এখন অনেকটাই পরিষ্কার। গাছের পাতা দেখিয়ে ছোটো বাচ্চাদের জিজ্ঞেস করলে তারা এখন সবুজ বলবে। সুতরাং আমাদের খারাপ থাকার বিশেষ কোনো কারণ নেই। একটু বাদেই হয়তো বা আমাদের মিনামাসি আলপনাদি ঢুকে গেছে, কিন্তু মামনি টামনি এরা কেউ ঢুকেনি। আমার ওয়াশিং মেশিনটা একটু গন্ডগোল করছে, ভীষণ শব্দ করছে, জেনারেটরের মতো শব্দ হচ্ছে। এটাকে লোক ডেকে সারাতে হবে। নিচে বিছানার চাদর তো আজকে বৃহস্পতিবার তোলারই দিন, কিন্তু মানে কতদূর কাচবো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, আর এদিকে কালকে তো জামা কাপড় কাচা হয়নি, কালকে যেহেতু কেউ আসেনি, আর তাছাড়াও করা যেত না, ওপরে ছাদে মেলা যেত না, ফ্ল্যাট থেকে সব পিচকিরি দিয়ে দিয়ে রং দেয়, সেই জন্যই আজকে জামা কাপড়ের সংখ্যাটাও বেশি। বুঝতে পারছি না যে আজকে আমি কী করবো, এই ব্যাপারটাতে একটুখানি কনফিউজড আছি। আবার দুটো ফ্লোরে দুদিনে কাচলাম, একদিনেও কেচে নিতে পারি, সে আর কি বলবো। ঠিক আছে, সে তো একটা বটেই, কিন্তু মিনামাসে আসলে পরে আমাকে হয়তো বা একটু বেরোতে হবে। কারণ আমার এখন প্রত্যেক দিনের ডায়েটে যেমন একটা করে ডাবের জল রয়েছে, মানে একটা করে ডাবের জল খেতে হবে। তো সেটা তো ডাবটা তো কিনতে হবে, বাড়ির সামনে দিয়ে তো ডাব ফেরি করে না, একটা সময় যেত, এখন অনেকদিন যায় না, সুতরাং সেটা কিনতে যেতে হবে। তারপরে তো এই মাসকাবাড়িটা শেষ হয়ে গেছে, অনেক জিনিসপত্র টুকটুক করে লাগবে, সে সবগুলোও করবো। কিন্তু যে হারে রোদুর উঠে গেছে, তাতে ভাবছি এখন যাবো না বিকেলে যাবো, কিন্তু আমার ডাবটা না লাগবেই, জানেন। সকালবেলায় উঠেই আমাকে ডাব খেতে বলেছে, কিন্তু কোথায় আর ডাব এখান থেকে। আগে যেত, আমার যখন জন্ডিস হয়েছিল তখন শাশুড়ি মা কিন্তু ইয়ে দিতেন, মানে ডাব বাড়ির সামনে থেকেই কিনতেন, আখের রস বাড়ির সামনে থেকে কিনতেন, ডাব বাড়ির সামনে থেকে কিনতেন। এখন বাড়িতে ডাবের জল খাওয়ার লোক তো কেবলমাত্র আমি, মেয়ে তো আমার খাবে না, আমার শ্বশুরমশাই খেতে পারে। আগে তো আমাদের ডাব কেনবার দরকার হতো না, দুখানা বিরাট বড় বড় নারকেল গাছ, সেখান থেকেই তো ডাব পাওয়া যেত। কিন্তু সেটা যখন কাটার পরেও লোকে এসে এসে বিক্রি করে যেত, যখন যেমন তখন তেমন। আর আমাদের এই যে সামনেটাতে কালকে যেহেতু হোলি ছিল, সব উন্মত্ত ছিল, এখন সার দিয়ে সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। সেটা হচ্ছে আমাদের এই সিসিটিভি খানার ভরসায়। ঠিক আছে, এত গাড়ি থাকে না, দুটো থেকে দুটো থাকে, কিন্তু আজকে দেখছি 4টে 5টা। আমাদের মিনামাসি যখন গয়না খোলে তখন প্রচুর আওয়াজ হয়। হ্যাঁ, কোমরের বেল্ট, তারপরে আর কি কি যেন খোলো, আজকে এক্ষুনি আওয়াজ পাচ্ছিলাম যে কি ব্যাপার। হ্যাঁ, হাঁটুর বেল, অ্যাঙ্কলেট, হ্যাঁ সেসবগুলো যখন ওগুলো খুলতে সময় লাগে না, শব্দ হয় না, কিন্তু গলারটা কোমরটা খুলতে তো সময় হয়, মানে শব্দ হয়। আমি কচাত কচাত আওয়াজ পাচ্ছি, কি হলো। পরে দেখছি মিনামাসি আমাদের চলে এসেছে। তো বিছানার চাদর এটা বদলে দিলাম। এখনো পর্যন্ত বাকিগুলো করিনি, মেয়ে পড়ছে, রাগ করছে, এখন একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো করছে। ঠিক আছে, ওটা হোক, তারপর ওই ঘরটাও করে দেবো। এই যে দুটো বিছানার চাদর বদলে দিলাম, ওটা তো বদলেই দিয়েছি, কিন্তু এই যেগুলো আমি না একদম অ্যাডজাস্ট করতে পারি না, দেখুন কেমন উঁচু হয়ে আছে, কালনটা আমার ধনুকের মতো হয়ে আছে। ওদিকটা তো আরও বেশি ছিল, এখন ওই চাপা টাপা দিয়ে কোনো রকমে হয়েছে। জানি না যখন ঘুমিয়ে থাকবো তখন যদি ফটাস করে উঠে আসে তাহলে কি বিচ্ছিরি হবে ব্যাপারটা। শ্বশুরমশাই ওপরে এসেছেন গল্প করতে, নাতনিকে একটু দেখাশুনো করতে। তো নাতনি তো এখন ওই আর কি পড়াশুনো করছে, আর এখন আমার সাথেই কথা বলছেন। তো আমি একটু বেরোতাম, সেটা শুনে বলছে তুই তো ওটা সকালবেলায় খাবি, তো এখন কি সকাল আছে? তা আমি বললাম না। বলে তাহলে এখন কিনলে তো সেই তো তুই কালকে, সে তো একদিন গোটা দিন বাসি হবে, প্রায় 20-21 ঘন্টার ব্যবধানে তুই খাবি। তার থেকে ওই বুম্বাকে বল, যখন বুম্বা কলেজ থেকে ফিরবে তখন যেন নিয়ে আসে। তা আমি ওকে সেরকমভাবেই বলে দিলাম। আর তাছাড়া আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, কারণটা কি সেটা অবশ্যই পরে আপনাদের বলবো। তো এখন যাই হোক, ওই আমার ইয়েটা শেষ হয়ে গেছে মানে এই কৌটোর মধ্যে ভরে রাখি সেইটুকু শেষ হয়ে গেছে। অন্য জায়গায় আছে, সেখান থেকে কৌটোয় ভরতে হবে। সেটা হচ্ছে ওই সম্রানি কাপ, এবং এটা কিন্তু খুব ভালো এসেছে। এ যাবৎকাল যত সম্রানি কাপ মানে কিনেছি, এটা সাইজে এবং সব দিক থেকে খুব ভালো। এটা না কাপটা গোবরের, যার ফলেতে মানে খুব সহজ দাহ্য, মানে একটা কর্পূর দিলেই আমার খুব সুন্দর হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ধুঁয়ো থাকছে এবং দীর্ঘক্ষণ থাকছে। এই সম্রানি কাপটার লিঙ্কটা আজকে আমি ভিডিওতে দিয়ে দেব। লাঞ্চটা আজকাল দেখাতে ইচ্ছা করে। এই যে আজকে হচ্ছে ওয়েট লস রুটি, যেটা আমি দেখিয়েছিলাম ব্লগেতে, তো সেইটা, তারপর ডিম ভাজা, মাছ, আর শশা, আর এটা হচ্ছে ঘরের একটা তরকারি। এখন আমাদের সমস্ত রান্নাবান্নাই আমরা A2P দিয়েই করছি। এই 1 মার্চ থেকে আমাদের সাংসারিক বাজেটে তেলের বদলে A2P ঢুকে গেছে। আমি এখন সন্ধে হলেই সমস্ত জামা কাপড় তোলার ব্যাপারে একটু বেশি স্ট্রিক্ট হয়েছি। সেজন্য সমস্ত, যেহেতু দড়ি কমে গেছে, সেহেতু আজকে সবটুকু বিছানা চাদর মেলা যায়নি, কাঁচা হয়ে গেছে, কিন্তু সেটা
কাল হবে, নিচেরগুলো হয়ে গেছে। তারপরে স্ট্যান্ডে মেলা ছিল যেগুলো, সেগুলো সব আবার এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে। এদিক ওদিক মিলিয়ে সারা ছাদ এখন জামা কাপড়ের সামিয়ানা টাঙানো। আর এদিকটা যেহেতু সবটুকু ইয়ে করে দিয়েছি, মানে এই দিকটা যেহেতু সবটুকু খুলে দেওয়া হয়েছে, সেহেতু আলপনাদি জোগাড় ব্যবস্থা করেছে হচ্ছে এইদিকে একটা দড়ি টাঙিয়ে। সেটা এদিকে এদিকে দড়ি টাঙানো থাকতে পারে, কিন্তু এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গাতে কোনো দড়ি চলবে না, হাঁটতে চলতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, শরীরটা খুব একটা সুবিধের নেই আমার। যাই হোক, তাও একটু ছাদে এলাম, মানে গাছগুলোকে একটু দেখতে এলাম। হ্যাঁ ঠিকই আছে, জল একটু ওভারফ্লো করতে হবে, কিন্তু ঠিক আছে, কাল পরশু না করলেও চলবে। আর ওদিকে দেখুন দেখি, এই দুষ্টু গাছ একদম বেড়ে যাচ্ছে। এটা তরমুজ গাছ, যেটা যে লতানো গাছ দেখছেন না ওখানে, ওটা যদি এই পুরো এটাতে তো একদম স্বর্গরাজ্য এদের বেড়ে ওঠার ইয়েতে না। তো যেদিকে ধরুন ওই কী বলে উচ্ছে গাছ বা সেই টাইপের লতানো গাছ থাকে, এরকম জাল সেদিকটা টাঙিয়ে দিলে ওরা খুব ভালোভাবে বেয়ে উঠতে পারে। আর যদি বেয়ে ওঠে তাহলে তো এখানে পুরোটাই ইয়ে হয়ে যাবে, মানে ওই দিকেরটাতে রোদ্দুর আটকে যাবে। ঠিক আছে, আর হয়তো বা এই টবটাতে খুব শীঘ্রই আমাকে খাবার দিতে হবে। স্ট্যান্ডিং লিফ প্রায় চলে এসছে, এটা রেড ফিলিপ, এইটা রেড ফিলিপ, এইটা হচ্ছে ইয়েলো পিওনি, এটাও ইয়েলো পিওনি, এটা হচ্ছে আমেরিকা মিলিয়া, এটা হচ্ছে ইয়েলো পিওনি, ওটা হচ্ছে আমেরিকা মিলিয়া। এখানে সব মিলিয়ে হচ্ছে 3 রকমের জাতের গাছ, সব কিন্তু 6টা টব, দুটো দুটো দুটো, ভুল বললাম, 3টে 1টা 2টো, এইভাবে ভাগ করা আছে। আর আজকে ওইখান দিয়ে কিন্তু কোনো রকমভাবে পাহাড় দেখা যাচ্ছে না। যেদিন পাহাড় দেখা যায় সেদিনকে আমারও নিজেরও অত্যন্ত ভালো লাগে। আমি খবর পেয়ে যাই সকালবেলা উঠে, মামুনির এটা একটা স্বভাব, মামুনি দিয়ে আমাকে খবর দেয়, মামি আজকে পাহাড় দেখা যাচ্ছে। কমপ্লেক্স কার্ব খেয়েছিলাম কালকে সকালবেলা, তারপর থেকে কার্বোহাইড্রেট খাইনি। শরীর একটু তো রিয়াক্ট করছেই, একটু লুজ মোশন হচ্ছে, একটু বমি বমি ব্যাপারটা তৈরি হচ্ছে। গাইডেন্সে আমি এটা করছি, সে বলছে এটা খুবই স্বাভাবিক এবং এটা হবেই, তুমি ঘাবড়ে গিয়ে ডায়েট কুইট করো না। তা আমার চলছে এখন এই অবস্থা, শরীরটা খুব উইক লাগছে। সকালবেলা যদি বেরিয়ে যেতে পারতাম তাহলে হতো, যত সময় যাচ্ছে একটু উইকনেস বলছি, 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 5 দিন লাগবে শরীরকে এটা অ্যাডজাস্ট হতে। তো ঠিক আছে, আর যখন সে বলছে তখন তার কথা একটু শুনে দেখি। আমি এতদিন তো কার্ব খেয়েই ছিলাম, একটুখানি কার্ব কমিয়ে বা বন্ধ করে দেখি কি অবস্থা হয় আর কি। সে বলছে যে কিছুই হবে না, যা হবে সেটা তোমার ভালোই হবে। আর ঠিক আছে, দেখা যাক। আমাকে মাসকাবারি করতে যেতেই হবে। আজকে সার্ফ শেষ হয়ে গেছে আগের দিনই, ওই যেদিনকে মানে দোল পূর্ণিমা ছিল সেদিনকে মামনি বলেছে মামি সার্ফ নেই। তো কালকে যদি কোনো কাপড় চোপড় কাচা হয়নি, সেই দিনকে লাস্টটুকু দিয়েও করে দিয়ে চলে গেছে। আজকে এই যে পাশে আমাদের দীপালি মাসিদের ছোট ছেলে একটা ছোট্ট করে দোকান দিয়েছে, ওর দোকান থেকে 20 টাকার সার্ফ কিনে আজকে আমাদের চলেছে। তাছাড়াও টুকিটাকি এটা ওটা সেটা অনেক কিছুই এখন আমাদের লাগবে। চিনি বাড়ন্ত হয়ে গেছে একেবারেই, কারণ মিনামাসি চিনি ছাড়া চা খেতে পারে না। এসে পরে ভদ্রমহিলা 2-3 কাপ চা খান খুব চড়া চিনি দিয়ে। তাছাড়াও চিনিটা একটুও স্বাদে ব্যালেন্স করার জন্য অনেক সময় দিতে হয়। সেই লাস্ট আমি চিনি কিনেছিলাম বোধহয় ডিসেম্বর মাসে, তারপরে সেই এখন ওপরেতে অন্তত এটা শেষ হয়ে গেছে। তা মিনামাসি আমার বলে গেছে যে বৌদি চিনি একদম শেষ হয়ে গেল, নুন শেষ হয়ে গেছে, টুকটাক ফুচকাচ অনেক কিছু লাগবে। তো চাই বেরোই, যত সময় যাবে ততই মনে হবে যেন শরীরটা আরও বেশি খারাপ করছে। তেমন যদি হয় তেমন হাঁটবো না, হয় একটা টোটো নিয়েই চলে যাব, কিন্তু যাব। আর একটা কাজ আজকে করবো, সেটা হচ্ছে আজকে আমি আমার ছোটো ভাঁড়টা ভাঙবো। কারণ আমি জানি না, আমি ভাঁড়ের মানে সাইজটা এরকম যে ভেতরে টাকা ঢোকাতে খুব সমস্যা হয়, সেই কারণেই কিনা টাকা ঢুকছে না। হ্যাঁ, ওটাকে চেঁচে যদি একটুখানি মানে মুখটা একটুখানি যদি বড় করে নেওয়া যায় তাহলে হয়তো বা হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওটাকে বোধহয় ভেতরে টুকরো বলছে মা অনেক বেশি হয়ে গেছে, এবার একটু ফাটিয়ে ফেলো। আমার মনে হচ্ছে যে ওই 2240 আগের বার হয়েছিল, সেটা অতটা মনে হয় হয়নি। কিন্তু ঠিক আছে, তাও ভেঙে ফেলি, কারণ ওটাতে সত্যি আর টাকা ঢোকানো যাচ্ছে না। আর সকালবেলায় হাজব্যান্ড যাওয়ার পর একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, মানে সে চলে গেছে, তারপর ঘুরঘুর করছি এঘর ওঘর, শ্বশুরমশাই ঘুমোচ্ছেন, মেয়ে ঘুমোচ্ছে, আমিও এটা ওটা করে মনে হলো না বাবা ঘুমিয়ে ফেলি, আবার ঘুমিয়ে পড়লাম। তারপর বিভৎস একটা স্বপ্ন দেখছি ঠিক এই কোণাতে একটা ভয়ঙ্কর আগুন লেগেছে, সে আগুনের শিখা অনেক উঁচুতে উঠে যাচ্ছে এবং ধোঁয়ায় চতুর্দিকে অন্ধকার। আমাদের এই পাশের প্রতিবেশী, দোতলাটা তো বিক্রি হয়ে গেছে, তো সেই যে মানে যে প্রতিবেশীরা বিক্রি করে দিয়েছে সেই প্রতিবেশীদের একজন দেখছি পাই 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 করে সাইকেল নিয়ে যাচ্ছে। আমি ওকে চিৎকার করছি বেদু 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 করে চিৎকার করছি, ও বলছে
সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে বেরিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমি তারপর ছুটছি, এ করছি, সে করছি, হ্যাঁ, মেয়ের সমস্ত ডকুমেন্ট বার করছি, মেয়েকে তুলছি, মানে তখনও আবার যখন আমি স্বপ্ন দিচ্ছি তখন আমার মেয়ে ঘুমাচ্ছেই। হ্যাঁ, তো এই সমস্ত করতে করতে ঘুমটা ভাঙলো। তো সকালটা শুরুটাই এত মানে অদ্ভুত একটা দিয়ে হয়েছে না, যে ঠিক আছে, তারপর সেটা কিছুতেই মন থেকে যেন যাচ্ছে না। এখনও এই যে এই জায়গাটা দেখছি আর মনে হচ্ছে ঠিক এই জায়গাটাতেই আগুনটা জ্বলছিল, ওই যে লাইটটা জ্বলছে, যেটা এই যে লাইটটা জ্বলছে ওই 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 দিকটাতেই একটা কি বিভৎস আগুন। কেন এরকম দেখলাম কে জানে, ভেতরে অবচেতনে কিছু একটা চলছিল নিশ্চয়ই, সেই জন্যই এরকম হলো। খুব তাড়াতাড়ি সেরে আসি, দেখে নিলাম কী কী জিনিসপত্র আছে, তাহলে উদ্বৃত্ত হবে না আর কি। চট করে যাই, আধ ঘন্টার মধ্যে ফেরত আসি। খুব শরীর খারাপ লাগছে, কেননা বেরোলে ভালো লাগবে, এক নাগারে ঘরে আছি। আর যদি উল্টে পড়েই যাই তাহলে পাড়া তো কেউ না কেউ ঠিকই খবর দিয়ে দেবে বাড়িতে। হাঁটবো না ভাই, সেই জুত পাচ্ছি না। খানিক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সা নেই। হাঁটি, দেখি কত দূর পারি, তারপর যদি না হয় তাহলে হয় ফেরত আসবো, নাহলে দাঁড়িয়ে যাবো, রিক্সার জন্য অপেক্ষা করবো সেখানে আর কি। প্রায় 10 মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম, তারপর ঘরে গিয়ে আমি চটি পরেছিলাম, জুতোটা পরে এলাম আবার, কারণ বুঝতে পারছিলাম হাঁটতে হবে। দেখুন এখন যে হাঁটছি, রাস্তাটা কিন্তু মোটের ওপর খালি। আসল কথাটা কি জানেন, শিলিগুড়ি স্থিত টোটো চালক এবং রিক্সা চালক কম, তারা অধিকাংশই পরিযায়ী। তো এই ধরনের মানুষেরা এই ছুটি টুটির সময়গুলোতে একটু বাড়ি যায়, যেমন দোল গেল, তো সেটার জন্য হয়তো বা সবাই ফেরত আসেনি। এই যে একটা দুটো করে যাচ্ছে, স্কুটার যাচ্ছে, বাইক যাচ্ছে, কিন্তু রিক্সা কিন্তু সচরাচর দেখা যাচ্ছে না। একটা রিক্সাই আমি এতখানি রাস্তা পেরোলাম তাতে আমি পেলাম, সেটা তো সবারই ছিল এবং উল্টো দিকে যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে। তো এখন আমি আবার যে রাস্তাটা ধরলাম, হ্যাঁ, রাস্তায় হাঁটতে গিয়ে আমার সে অর্থে খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। আমি বললাম না যে বাইরে বেরোলে হয়তো বা আমার ভালো লাগবে, আমার সেটা মনে হয়েছিল এবং সেটা বাস্তবেই হয়েছিল। আর হাতিমোড়ে এসে সেখানেও কিছুটা টোটো রিক্সা এগুলো পেলাম, তবে ওখান থেকে তো বাঘাযতীন পার্ক সামান্য একটু দূরত্ব, মানে জাস্ট এই তো বাঘাযতীন পার্ক, বাঘাযতীন কেন বলছি, মানে হাতিমোড়েই তো এই আরামবাগটা, তো সেখানেই ঢুকে গেলাম, কাজে চলেই এসেছি। এইখানটা তবু কিছুটা দেখা যাচ্ছে, তবে অন্য দিনের তুলনায় কিন্তু ভিড় কম। তো সেখান থেকে হয়ে গেল, আমার আধ ঘন্টাও লাগেনি, জাস্ট ওরা তো পৌঁছে দেবে সেরকম একটা ব্যবস্থা আছে। তো আমি তারপর এলাম হচ্ছে একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে। তারপর দেখুন নতুন একখানা দোকান হয়েছে, দেখেছেন কি লেখা রয়েছে, আপনি ভাঙুন আমরা গড়ে দেবো। মানে মোবাইল আছড়ে মারার এই প্রবণতাটা বা কোনো কারণে ভেঙে যাওয়ার যে সম্ভাবনাগুলো, সেটা এখন এতটাই বেড়েছে যে এখন কি চমৎকার, আপনি ভাঙুন আমি গড়ে দেবো। আর এই জায়গাটা একটা মজার জিনিস দেখাই, দেখুন এখানে শিলিগুড়ি ফার্মেসি বলে একটা দোকান হয়েছে, সেখানে কি প্রচণ্ড ভিড়, কিন্তু আশপাশে কতগুলো দোকান হয়েছে, দাবা ইন্ডিয়া, ফ্র্যাঙ্ক ক্রস, এখান যেখানে আমি কিনলাম, সেই মানে যেখানে আমি গেছিলাম সেখানে কিন্তু সেরকম ভিড় নেই। আবার উল্টো দিকে অ্যাপোলো ফার্মেসি আছে, যত দুনিয়ার মানুষ শুধু ওই শিলিগুড়ি ফার্মেসিতেই ভিড় করে। মানে কারোর হাতে যদি একদম সময় না থাকে তাহলে তারা এই সমস্ত দোকানগুলোতে যাবে, পাশেরগুলোতে। আমি যেমন একদম দাঁড়িয়ে থাকতে পারবো না, সেই জন্য কিন্তু ওই যে জন ঔষধিতে ঢুকেছিলাম। আর যদি মানুষের হাতে 15-20 মিনিট সময়ও থাকে, তারা গোতাগতি করে শিলিগুড়ি ফার্মেসি থেকেই কিনবে, অথচ জানি না ওই ওটার মধ্যে কী মধু আছে। আর মানে যাই হোক, ঠিক আছে, কিছু ব্যাপার ডেফিনেটলি আছে। তো আমি খুব ধীরে ধীরে ফেরার সময় হাঁটতে গিয়ে মানে দেখি মানে আমি যখন এলাম তার ঠিক 5 মিনিটের মধ্যে ছেলেটা এসে ডেলিভারি করে দিয়ে গেল। মানে ওরা বলেছিল যে আমাদের কিন্তু কিছুটা সময় লাগবে, আমি বললাম হ্যাঁ তোমাদের সময় লাগবে, ঠিক আছে। তো আসলে যাওয়াটা তবু যা হোক একটা স্পিডে ছিল, কিন্তু ফেরাটা অনেকটা ধীরে করতে হলো আমার। শরীর তখন যথেষ্ট মানে বিগড়ে যাচ্ছিল মনে হচ্ছে। তো যাই হোক বাড়িতে এলাম, বাড়িতে এসে পরে ওটা দিয়ে গেল, দিয়ে যাওয়ার পর এই যে এখন সমস্ত কিছু ভরে নিচ্ছে। আমার তো 3খানা বালতি তথা কৌটো এগুলো মানে আছে আর কি, মাসের জিনিসপত্র স্টোর করার। তো একটা ওই সার্ফ এক্সেলের সাথে বহুকাল আগে একটা বালতি দিয়েছিল, সেটাতে আমি ওই আমার সার্ফ টার্ফ এগুলো ভরি। একটাতে ভরি হচ্ছে ওই মশলাগুলো, আর একটাতে এমনি অন্যান্য যে জিনিসপত্রগুলো সেগুলো। তো যাই হোক ঠিক আছে, এখন মোটের ওপর হয়ে গেল, এই মাসের জন্য আমার মাসকাবারির ঝামেলাটা মিটে গেল। মাসকাবারি করলে বিশাল সাশ্রয় হয়, আমি জানি যে এতটুকু আমার আছে, আমাকে এর মধ্যেই চালাতে হবে। এই যে মানে ধারণাটা, এটা মাসকাবারি করলেই আসে, অপচয় ভীষণভাবে বন্ধ হয়। তো যাই হোক এখন আপাতত এই যে শেষ দুটো জিনিস, একটা হচ্ছে নেসক্যাফে আর একটা হচ্ছে পেন্সিল ব্যাটারি,
ব্যাস এটা হয়ে গেল, আমার মাসকাবারি গোটানো শেষ। আর তারপর একটু চাটা নিয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে তারপর এটাকে ভাঙতে এলাম। ভাঙতে যে কি কষ্ট হচ্ছিল আজকে কি বলবো, এটা তো অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ওই সাজিয়েছি গুজিয়েছি তো, যার ফলে ভাঙতে পারছিলাম না। তারপর মনে হলো যে জায়গাটাতে অত ডিজাইন করিনি সেখানেই ভাঙি, এই পেছনটাতেই ভাঙলাম। জানেন বন্ধু, এবারে না আমার খুব বেশি একটা টাকা জমেনি। জমেনি মানে জমেছে, খুব খারাপ নয়, কিন্তু ওই আর কি, আগের বার জমিয়েছিলাম 2240, আমার যেন মনে হয়েছিল এবার একটু হয়তো বেশি হলেও হতে পারে, কিন্তু না, বেশি হয়নি, এবারে কম হয়েছে, এবার হয়েছে 1970 টাকা। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে 4210 টাকা, মন্দ কিছু নয়। এগুলো তো মূলত এই টোটো রিক্সা এসবগুলো বাঁচিয়েই, এই টাকাগুলোকে না চোখে দেখতে পেতাম না বন্ধুরা, এগুলো জাস্ট বেরিয়ে যেত। কিন্তু এই যে ছোট ছোট করে আজলা 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 করে ভরে রেখেছি, সেই জন্যই এতটুকু টাকা যা হোক তবু চোখে দেখতে পাচ্ছি। আর এমন কিছু অসম্ভব কাজ তো নয়, আমি তো আর পাহাড় পর্বত ডিঙিয়ে ফেলিনি, আমি সামান্য রাস্তা হেঁটেছি, তাতেই আমার এই টোটো এবং রিক্সার ভাড়া বাঁচিয়ে এইটুকু জমেছে। হ্যাঁ, কোনো মাসে একটু বেশি জমবে, কোনো মাসে একটু কম জমবে, কিন্তু যা হোক জমাতে তো পেরেছি। তবে এবারে একটা ভুল যেটা আমার হয়েছিল, যে আমি খুচরো আগেরবার খুব বেশি জমিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি এবারে একটু খুচরোর ব্যাপারে কনসিয়াস ছিলাম, যে আমি খুচরোর সাথে সাথে এখানে ভরতে চাইছিলাম না। আমার যখন 100 টাকা হচ্ছিল তখন আমি 100 টাকা এখানে ফেলছিলাম। তো সেই রকম করে করে বেশ কিছু খুচরো কিন্তু আমি নোটে, মানে বড় নোটে কনভার্ট করতে পারিনি, সেগুলো আমার আমার হাত থেকে কিন্তু এদিক ওদিকভাবে বেরিয়ে গেছে। সেই জন্যই কিন্তু মূলত এইবারেতে আমার টাকাটা একটু কম জমেছে, না হলে আমার কিন্তু প্রায় 2500 টাকা মতো এবার জমার কথা ছিল। কিন্তু ঠিক আছে, হয়নি, পরের মাস থেকে এই জিনিসটাতে আমি সচেতন থাকবো। আজকে তো আমি হেঁটে গেলাম, সামান্য টাকাই হয়তো বা আজকে, মানে 20-40 টাকা আজকে আমার বাঁচতো। তো সেটা আমি আজকে নতুন ভার দিয়ে শুরু করলাম। এই যে এখানে বসে আছি, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ধাক্কা দিচ্ছে ভূমিকম্প। এটা তো আমাদের শিলিগুড়ির একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার দাঁড়িয়ে গেছে। আজকে ব্লগটাকে এডিট করতে হবে আমাকে, কারণ আমাকে তো ঘুমোতে হবে, তার আগে ভিডিওটাকে এডিট করতে হবে। সকালবেলা উঠে আজকাল এডিট করতে অভ্যাসটা চলে গেছে, এখন দিনের ভিডিও দিনেই এডিট করে রাখলে একদম একটা টেনশন ফ্রি অবস্থানে চলে আসি আমি। আগের দিনের ব্লগে আপনারা বহুজনেই সম্মতি প্রকাশ করেছেন, আমি শুধু একটা জিনিসই আপনাদের বলবো, যে কেউ একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছে, সে একজন অ্যাডাল্ট মানুষ। সিদ্ধান্তের জন্য যে অন্যেরা বা তার প্রিয়জনেরা সকলেই দোষী হয়ে যাবে, তারাও সমানভাবে নেতিমন্তব্যের দায় বহন করবে, এমনটা কিন্তু নয়। একটা বয়স পর গিয়ে আমি টুপুরকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন এই বয়সে এসে সবটুকু মা যে আমাকে নিয়ন্ত্রণ, মা আমাকে বকে বলে সেটা আলাদা কথা, মায়ের কথা আমি শুনি বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে শুনি না। কাজে বাবা মায় যে সব কিছুই সবসময় নিয়ন্ত্রণ করবে তা তো নয়। একটা জিনিস আমি কিছুতে মেলাতে পারছি না সত্যি কথা, কারণ এই যে সাধারণ বোধটা এই ধরনের কন্টেন্ট করতে নেই, কেন করতে নেই সেটা তো 69 কারণ রয়েছে, কিন্তু এগুলো তো সাধারণ বুদ্ধির ব্যাপার। তাহলে ভদ্রমহিলাটা কেন করলেন? বলতে কি ছাপড়ি বা খুব ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ তো এটা না, তার জায়গাটা তো আলাদা ছিল না, প্রত্যেকেই এই জায়গায় তাকে রেখেছিল একেবারে, সেই জায়গায় সেই একটা মানুষের কাছে এহেন প্রত্যাশা। মানে আমার মা যদি আজকে কন্টেন্ট দেখার অভ্যাস থাকতো, এখন দাঁড়িয়ে মনে হয় ভাগ্যিস নেই। তাহলে আমার মায়ের তখন বয়স হয়েছে, থাম্বনেইলে যে ফটোটা সেটা দেখেই আমার মায়ের বুক কেঁপে উঠতো। কারণ একটা বয়স পর গিয়ে তো মানুষ, এই ভয়টা তো প্রত্যেকটা মানুষের থাকে বন্ধু। যত বয়স বাড়ে, যত দেহে ব্যাধি বাড়ে, তত এই সমস্ত জিনিসগুলো হয়। শ্মশানে যাচ্ছে, গামছা পরা ওই রকম একটা ভদ্রলোক, মানে একটা এত ডিগনিফাইড একজন মানুষ, মানে এগুলো ঠিক, মানে ঠিক মেলানো যাচ্ছে না। তুলনামূলকভাবে আমার ওই ভদ্রমহিলার ভাইয়ের বউয়ের ব্লগটা অনেক বেশি পরিণত মনে হয়েছে, সে ম্যানেজ করার চেষ্টা করছে। এই মৃতদেহটা না দেখালেই এত কোনো এতটা হতো, হয়তো এলাম এলাম ওই সময়টা না ব্লগ করলেই হতো, বা সেই অবধি যেত, কিন্তু ওই মৃতদেহ নিথর শরীরটা দেখিয়ে দিয়ে একটা মানুষ ভস্মে পরিণত না হওয়ার আগে তার দেহ থাকলেও তো তিনি আছেন। এখন কোনো বিশাল বড় সেলিব্রিটি বা কোনো পলিটিশিয়ান বলুন বা কোনো ফিল্ম স্টার বলুন, তাদের যেমন মানে মিডিয়া ছেকে ধরে সময়ের চেহারাটা মানুষ দেখে, সেটা তো তার কোনো প্রিয়জন করে না, প্রিয়জনের তো সেই অবকাশ থাকে না। তো এক্ষেত্রে তো ব্যাপারটা সেটা না, অন্য কেউ করে তাদের চ্যানেলে আপলোড করছে সেটা আলাদা কথা, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কীরকম না? আর এটা তো ভীষণ সহজ একটা ব্যাপার, যে ধরনের জিনিস করতে নেই। এখনও যে আমি পুরোপুরি ওনার আগের ইমেজ থেকে বেরিয়ে আসতে পেরেছি তা নয়, কিন্তু যে
ভদ্রমহিলা তো দারুণ ভালো কন্টেন্ট করতেন, পজিটিভ কন্টেন্ট করতেন, নিপাট ভালো মানুষ কন্টেন্ট ছিল। কি হয়ে গেল হঠাৎ করে? এইরকমভাবে কেউ নিজের ইমেজ শেষ করে নিজের হাতে? শুধু মৃতদেহটা যদি না দেখাতো তাহলে এত কথা আসতো না। আর কিছু মানুষজন সেই জায়গা থেকে ওনাকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা একদিক থেকে ভালো। তার বন্ধু ভক্তরা দেখুন সবাই বুঝতে পেরেছে। কিন্তু ঠিক আছে, একটা এতদিনের 5 বছরের যাবৎকালের যা তার এত ভালো কন্টেন্ট সবকিছু মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে পারে না। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ